ফেনী জেলায় গরিবের বন্ধু তুমি ঢল কোম্পানি এই জাতীয় কিছু লোক, বিশেষ করে মোহাম্মদুল্লাহ, আমরা ছোটোকালে আমি এই শহরে স্থায়ী বাসি এবং আমার টোটাল ফ্যামিলি রাজনীতিটা কিন্তু এই ছোটোকাল থেকে এই লোকগুলির নাম, এদের গন্ধ, এদের বিহা স্বাধীনতা যুদ্ধ এবং সি অফিসে যখন প্রথম এই যে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা আজকে বিরাজমন্দার বাড়ির সামনে থেকে মোটরসাইকেলের যে আন্দোলন, যে স্বাধীনতা যুদ্ধ, সেটাতে এদেশের সচিব পর্যায়ে একজন সচিব হবেন তিনি হইতে জমিদারের ছেলে, কিন্তু তিনি যখন পাঠাননগর সহ পঞ্চগ্রাম বা সাগলাইয়ার আশেপাশের মানুষের যে একজন অভিভাবকের অভাব, ঠিক তিনি নিজের ফিউচারের কথা চিন্তা না করে পঞ্চগ্রাম সহ এই এলাকার মানুষের অভিভাবকত্ব গ্রহণ করে পাঠাননগর মাদ্রাসা 1925 সালে প্রতিষ্ঠা হলেও সে স্বাধীনতার পর থেকে তিনি এটার দায়িত্ব পালন করে গেছেন। পাশাপাশি অগ্রণী উচ্চ বিদ্যালয় সৃষ্টি করে জেনারেল শিক্ষারও একটা ধারা চালু করে গেছেন এবং পঞ্চগ্রামে 5টা প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে এই এলাকার মানুষ যাতে নিরক্ষর না থাকে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওনাকে স্মরণ করব, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করব। তো আজকে ওনার সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য এত গুণী, আলহামদুলিল্লাহ এত গুণী, শুধু অগ্রণী স্কুল প্রতিষ্ঠা করেন নাই, শুধু মুক্তিযুদ্ধ ছিলেন নাই, সমাজের এই যে পারিবারিক গ্যাঞ্জামগুলা থেকে শুরু করি ছিলেন আমাদের অগ্রণী স্কুল পঞ্চগ্রামের খুব সুনামধন্য ব্যক্তি ছিলেন। ওনারও প্রায় 1 বছর হয়েছে মৃত্যু হয়েছিল। ওনাদের জন্য মাগফিরাত কামনা করি। পাশাপাশি সাহেবের কথা যদি আমি বলি শেষ করা যাবে না। আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত উনি, আরেকজন ছিলেন সাহেব, আরেকজন আপনাদের ইতিহাস বলতে হবে স্কুলে, আপনাদের ইতিহাস বলতে হবে কলেজে, তাহলে ওরা ইতিহাসগুলো জানবে, তখন ইতিহাসের কথা জানবে, জানার পরে আপনাদেরকে আরো শ্রদ্ধার সাথে বেশি করে স্মরণ করবে। আমি সবসময় আমার বক্তব্য এটাই বলে এসেছি, আপনারা যারা স্কুল কলেজের সাথে জড়িত আছেন, আপনারা স্কুলের শিক্ষকদেরকে বলবেন, শিক্ষকেরা যেন ছাত্রদেরকে শিখায় যে মুক্তিযোদ্ধা 1971 সালে যে ঘটনাগুলা আমাদের বর্তমান প্রজন্মে কিছুই জানে না। গত 17 বছর ধন্যবাদ জানিয়ে আপনারা যে এই সভাটা করেছেন আমার কাছে এত ভালো লেগেছে, এটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আগামীতেও আপনারা করবেন, আমার এই বিশ্বাস আছে। আমি থেকে আপ টু 71 পর্যন্ত কেউ না কেউ এটা কেউ এই কথাটা বুঝে পাঠা কারণে বুঝে পাঠা কারণে বলতে পারে না পালন করতেছে। উনি আমার একজন ঘনিষ্ঠ বন্ধু। ছাত্র জীবন থেকে আমরা একই ধারার রাজনীতি শুরু করেছিলাম। পরবর্তীতে আন্তর্জাতিক রাজনৈতিক কারণে উনি চলে গেলেন মতিয়া গ্রুপে, আমি গেলাম মেনন গ্রুপে। তাদের প্রয়োজন, আজকে আমরা এরকম নেতা আর পাবো না। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি আছে তাদের একটি দলেরও নেতৃত্ব সঠিক নাই। একজন যদি একটি পয়েন্ট দেয়, আরেকজন সেটা প্রত্যাখ্যান করতেছে, আরেক দলের সভাপতি সেটা মানতেছে না। এই হজবরণের মধ্যে দিয়ে আমরা আজকে 17 কোটি মানুষ, আমরা কোথায় যাব, কার কাছে যাব, কে আমাদেরকে রক্ষা করবে, এই গণতন্ত্র রক্ষা করবে, এদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, স্বাধীনতা রক্ষা করবে, এদেশের সেই ভাষা আন্দোলন থেকে আজকে পর্যন্ত যে ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এটা কে রক্ষা করবে? তাহলে যারা এগুলো করেছে, যাদের নেতৃত্বে করেছে, তাদেরকে আপনারা রাজনৈতিকভাবে কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে তাদেরকে এই দেশের দেশপ্রেমিক বলবেন, তাদেরকে কিভাবে আপনার দেশের প্রগতিশীল শক্তির সাহায্যকারী, প্রজাতন্ত্রের রক্ষাকারী একজন নেতা হিসেবে মেনে নেবেন? আমি সেদিনের কথা ভাইজানের একটি বক্তব্যের কাছে বলতে হচ্ছে, আমি একজন
অত্যন্ত ওনার প্রিয়, ওনার প্রতি আমার যথেষ্ট সম্মান শ্রদ্ধা সবই ছিল, এখনো আছে। কিন্তু একটি জিনিস গবেষণা যখন আপনি করেন, এটাও করিয়েন, সেদিন বঙ্গবন্ধুর ডাকে আমরা সারা বাংলাদেশের সব মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছি। সেদিন জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র দখল করে সকালবেলায় যে ভাষণটা দিয়েছে, সেখানে বঙ্গবন্ধুর উল্লেখ হয় না। এই দিকে ওনার ওখানে আরেকটি লেখা দিয়ে বঙ্গবন্ধুর নাম উল্লেখ করতে হয়েছে। বিকালবেলা উনি আরেকটা ভাষণ দিতে হয়েছে। ঘটনাটা যদি আপনাদের ব্রেনে থাকে তাহলে ওনাকে বাদ দিয়ে কোনো যুদ্ধ হয় না। কিন্তু উনি যখন 10 জানুয়ারি বাংলাদেশের মাটিতে আসলেন, তার পরের ঘটনাটা দেখেন। উনি আলোচনা করবেন এবং আজকের এই আলোচনা সভার সমাপ্তি। এর চেয়ে আরো ভয়াবহ যেসব বুলেটগুলো আমি দেখেছিলাম, যেসব আক্রান্তগুলো দেখেছিলাম, যেসব লাশ দেখেছিলাম, আমি পূর্বে মুরব্বীদের কাছ থেকে জীবনে শুনেছিলাম, কিন্তু স্বপ্নের মতো যেগুলো শুনছি বাস্তব আমি তা দেখেছিলাম এবং লড়াইও করেছিলাম আমি।